গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা, যেটা আমি অলরেডি বললাম যে বিভিন্ন কেপিআই এর নিরাপত্তার বিষয়টি অবশ্যই আমাদের দায়িত্বভুক্ত, এবং এটার বিষয়ে আমরা আজকে না, এটা অনেক আগে থেকে, আমরা যখন থেকে সেনাবাহিনী মোতায়েন হয়েছে তখন থেকে আমরা প্রত্যেকটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং এইসব কেপিআইয়ের সাথে সংশ্লিষ্ট যারা আছেন প্রত্যেকের সাথে সমন্বয় করে প্রত্যেকটার হুমকি পর্যালোচনা করা হয় এবং সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়। যেটা বললাম, বিষয়টা খুবই সাম্প্রতিক, সো এটার ইনভেস্টিগেশনটা হবে। আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যালোচনার বিষয় হচ্ছে এবার 100 সচিবের বিরুদ্ধে অ্যাকশন। আসসালামু আলাইকুম প্রদর্শক শ্রোতা, সচিবালয় নিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের ভয়ঙ্কর পরিকল্পনা, 100 আওয়ামী লীগের আমলা গ্রেপ্তার। গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন আমিরুল মোমিনিন মানিক ভাই। চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি। পর্যালোচনার বিষয় হচ্ছে এবার 100 সচিবের বিরুদ্ধে অ্যাকশন, আজহারকে নিয়ে ভারতের শেষ প্ল্যান। বিষয়ের উপর আপনাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে আমরা অবশ্যই নিতে চাই। প্রিয় দর্শক, কিছুক্ষণ আগে থেকে সোশ্যাল মিডিয়ায় একটা খবর ছড়িয়েছে। এই খবরের সত্যাসত্য আসলে কতটুকু সেটা আমরা দেখতে চাই। প্রিয় দর্শক, চলুন আগে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কি ছড়িয়েছে, কি তথ্য ছড়িয়েছে। দ্য রেড জুলাই নামে একটি গ্রুপ, সেখানে 15,000 সদস্য রয়েছে। এটা দ্য রেড জুলাইয়ের অফিসিয়াল গ্রুপ। সেই গ্রুপে অনেকেই পোস্ট করছেন যে সাব্বাস ডক্টর ইউনূস স্যার, স্ট্যান্ড রিলিজ, প্রাথমিক তালিকা চূড়ান্ত হয়েছে 100 সচিব ও 100 কর্মচারী। আপনারা নিশ্চয়ই ফটো কার্ডটি দেখতে পাচ্ছেন। রেড জুলাই প্রোডাকশনস থেকেও একই ধরনের স্ট্যাটাস দেওয়া হয়েছে যে সাব্বাস ডক্টর ইউনূস স্যার, স্ট্যান্ড রিলিজ বা বহিষ্কারের প্রাথমিক তালিকা চূড়ান্ত হয়েছে, 100 সচিব ও 100 কর্মচারীর নাম এখানে রয়েছে। প্রিয় দর্শক, আসলে আসল ঘটনা কি? আপনারা সবাই জানেন যে সচিবালয়ে আন্দোলন চলছে। সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025 বাতিলের দাবিতে আন্দোলনকারীরা বিকেলে সচিবালয়ের 3 গুরুত্বপূর্ণ সচিবের সঙ্গে বৈঠক করেছেন। ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ জানিয়েছেন, আন্দোলনরতরা আগামীকাল বুধবার কোনো ধরনের কর্মসূচি পালন করবে না। আন্দোলনরত কর্মকর্তা কর্মচারীদের দাবি সমূহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে বলেও জানিয়েছেন সিনিয়র সচিব এএসএম আহমেদ। প্রিয় দর্শক, তো আসলে কি 100 সচিবকে সরকার বহিষ্কার করতে যাচ্ছে? এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা জানেন যে কিছুদিন আগে জুলাই ঐক্য নামে একটি সংগঠন, ফ্যাসিবাদের সময়ে যারা ওই সরকারকে পৃষ্ঠপোষকতা দিয়েছে তাদের 40-এর অধিক নামের তালিকা করে বহিষ্কারের দাবি জানিয়েছে। আমি একটু খবরটি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হলেও তাদের সহযোগী বা দোসর হয়ে কাজ করেছেন এমন 44 জন সচিবের একটি তালিকা প্রকাশ করেছে জুলাই ঐক্য। এসব সচিবদের বাধ্যতামূলক অবসরে পাঠানোর দাবি জানানো হয়েছে। একই সঙ্গে 95 জন ম্যাজিস্ট্রেটের তালিকাও প্রকাশ করেছে সংগঠনটি। তাদেরকেও বহিষ্কারের দাবি জানিয়েছে জুলাই ঐক্য। এটা গত 20 মের ঘটনা। প্রিয় দর্শক, প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন করে এই দাবি জানানো হয়। এ সময় জুলাই ঐক্যের নেতারা বলেছেন যে এই তালিকা প্রধান উপদেষ্টা এবং জনপ্রশাসন সচিবের কাছে তুলে দেওয়া হবে। তারা কি ব্যবস্থা নেয় দেখে আন্দোলন কর্মসূচি দেওয়া হবে। বক্তারা বলেন যে আমরা দেখেছি স্বৈরাচারী সরকার পালিয়ে গেছে, কিন্তু স্বৈরাচারের দোসররা সর্বত্র বিদ্যমান। সাবেক রাষ্ট্রপতি পালিয়ে গেছেন, আবার ক্যান্টনমেন্টে আশ্রয় নেওয়া বহু নেতারাও পালিয়ে গেছেন, আর তাদেরকে এসব কর্মকর্তারাই পালাতে সহযোগিতা করেছেন। জুলাই ঐক্যের সংগঠকরা আরো বলেন যে ক্ষমতার পালাবদল হয়েছে, কিন্তু অন্য কিছুই বদলায়নি। সেই পেটোয়া বাহিনী, সেই কর্মকর্তা সবই বহাল তবিয়তে রয়েছে। সংবাদ সম্মেলনে 44 জন সচিবের একটি তালিকাও প্রকাশ করা হয়। এটি 20 মের ঘটনা হলেও আপনারা জানেন যে সরকারি কর্মকর্তা কর্মচারী যে বিধিমালা রয়েছে তার সংস্কার কমিশনের মাধ্যমে ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে। সেই সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ বাতিলের দাবিতে গত 1 সপ্তাহ ধরে সচিবালয়ে আন্দোলন করছে একটি নির্দিষ্ট সংখ্যক কর্মকর্তা কর্মচারীরা। প্রিয় দর্শক, তারা আজকেও আন্দোলন করেছে, কিন্তু বিকেল বেলায় 3 সচিবের সঙ্গে বৈঠকের পর এই আন্দোলন স্থগিত করা হয়েছে। অনেক পক্ষ থেকেই এই দাবি জানানো হচ্ছিল যে এরা হচ্ছে ফ্যাসিবাদের দোসর, সুতরাং এদেরকে অবিলম্বে বহিষ্কার করতে হবে।
প্রিয় দর্শক, এইরকম দাবির পরিপ্রেক্ষিতে আমরা দেখলাম যে ওসমানী স্মৃতি মিলনায়তনের সামনে, মানে সচিবালয়ের একদম সামনে যে মিলনায়তনটি রয়েছে, সেখানে একটি সংগঠন এই কর্মচারীদের বিরুদ্ধে পাল্টা কর্মসূচি প্রদান করেছে। প্রিয় দর্শক, এইসব নানা ধরনের আন্দোলন, পাল্টা আন্দোলনের পরিপ্রেক্ষিতে বলা যায় গত এক সপ্তাহ ধরেই সচিবালয় উত্তপ্ত। সংস্কার কমিশনের এই যে সংস্কার কর্মকাণ্ড, সেটাকে কেন তারা মানবে না, সেটি নিয়েও নানা ধরনের সমালোচনা চলছে। মূলত সংস্কার কমিশনে সরকারি চাকুরিদের জন্য নতুন কিছু বিধি উপস্থাপন করা হয়েছে, যে কেউ যদি মিছিল, মিটিং এবং অন্যান্য কর্মসূচির মাধ্যমে প্রশাসনকে বিতর্কিত করতে চায় বা প্রশাসনের কার্যকলাপে স্থবিরতা সৃষ্টি করতে চায়, তাহলে তাদের বিরুদ্ধে বিনা নোটিসে বা শোকজে চাকরি থেকে বহিষ্কার করা যাবে। মূলত এইটি বা এই বিধানটি নিয়ে তারা ব্যাপক আকারে আপত্তি দেখাচ্ছে। এখন তাদের এই আপত্তির পরিপ্রেক্ষিতে আবার সচিবদের বা সচিবালয়ে চাকরিরত কর্মকর্তা কর্মচারীদের একটা বড় অংশ বলছে যে এতে আসলে দুর্নীতিবাজদেরই ভয় পাওয়ার কথা, যারা ন্যায়নিষ্ঠ কর্মকর্তা কর্মচারী রয়েছেন তাদের এই ভীত সন্ত্রস্ত হওয়ার কোনো কারণ নেই। প্রিয় দর্শক, তো এইরকম পরিপ্রেক্ষিতে যে খবরটি ছড়ালো যে প্রায় 100 সচিব এবং 100 কর্মকর্তা কর্মচারী, মানে সচিবের নিচের পদের ব্যক্তিবর্গের তালিকা করা হয়েছে, সেই তালিকা ধরে এখন শাস্তি দেয়া হবে। আমরা এই খবরের অনুসন্ধান করেছি, খবরের পেছনে কোনো খবর আছে কিনা, এর কোনো সত্যাসত্য আছে কিনা সেটি যাচাই বাছাই করার জন্য চেষ্টা করেছে। কয়েকটি সূত্র আমরা ব্যবহার করেছি। সূত্রগুলো এটা নিশ্চিত করছে যে এখন পর্যন্ত 100 সচিব বা 100 কর্মকর্তা কর্মচারীর কোনো তালিকা করা হয়নি। তবে গোয়েন্দা সংস্থা মারফত এবং গত 7 দিনে যে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা হয়েছে সচিবালয়ে, এর অন্তরালে কারা কারা আছেন তাদের একটা তালিকা করা হয়েছে। অবিলম্বে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই তালিকা যাচাই বাছাইয়ের পরিপ্রেক্ষিতে শাস্তি নিশ্চিত করা হবে বলেও ওই সূত্রগুলো নিশ্চিত করছে। কিন্তু এটা নিশ্চিত করেনি যে 100 সচিব বা 100 কর্মকর্তা কর্মচারীর নাম আছে। তারা বলছে যে পুরো আন্দোলন বা এই আন্দোলনকে ঘিরে স্যাবোটেজ তৈরির প্ল্যানগুলোকে পর্যালোচনা করা হচ্ছে, যারা জড়িত ছিলেন বা আছেন তাদের নামগুলো সামনে রেখে আগামী দিনে যাচাই বাছাইয়ের মধ্য দিয়ে শিগগিরই ব্যবস্থা গ্রহণ করা হবে। এটি হচ্ছে একটি খবর। প্রিয় দর্শক, আরেকটি খবরের দিকে আমি একটু চোখ রাখতে চাই। অন্য খবরটি আরো গুরুত্বপূর্ণ, যে আজহারকে নিয়ে ভারতের শেষ প্ল্যান। আপনারা জানেন জামাত নেতা এটিএম আজহার ইসলাম আজকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পুনর্বিবেচনার আবেদনের পরিপ্রেক্ষিতে খালাস পেয়েছেন। তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের যে রায় দেওয়া হয়েছিল সেটিকেও বাতিল করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। কিন্তু একটি খবর ছড়িয়েছে যে এটিএম আজহারুল ইসলামের ফাঁসির রায়কে প্রভাবিত করে জনমত তৈরির জন্য বা ফাঁসির রায় প্রভাবিত করতে, জনমত তৈরি করতে ভারতের একটি গ্রুপ গত 1 মাস ধরে নানাবিধ প্ল্যান করেছিল, কিন্তু শেষ পর্যন্ত সেই পরিকল্পনার বাস্তবায়ন করতে পারেনি। এই ঘটনার বিশ্লেষণের আগে আসলে একটি ভিডিও ক্লিপ আপনাদেরকে দেখাতে চাই। তাদেরকে ওই গোলাম নিজামীর মতো দড়ি পড়তে হবে। আমি আজকে বলে গেলাম, এই রাজাকারের নাতিদের অবস্থা কি হয় শুধু দেখতে থাকুন। এরা অতীত থেকে শিক্ষা নেয়নি। বাংলাদেশের মুক্তিযোদ্ধার চেতনা এবং আবেগ যারা অস্বীকার করবে তাদের কপালে জুতোর মালা নয়, গোলাম নিজামীর মতো দড়ি অপেক্ষা করছে। প্রিয় দর্শক, শুভেন্দু অধিকারী ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি নেতা। একসময় তিনি তৃণমূল কংগ্রেস করতেন, এখন তিনি বিজেপির মুখপাত্র হিসেবে পশ্চিমবঙ্গে কাজ করেন। অনেকে বলেন যে তিনি পশ্চিমবঙ্গের বিজেপির নেতা হলেও আসলে ভারতের কেন্দ্রীয় বিজেপির থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে কাজ করেন। তিনি যেসব কথা বলেন সেই সব কথার মূল উৎস হচ্ছে ভারতের বিজেপির নীতি নির্ধারণী বক্তব্য। প্রিয় দর্শক, যাই হোক, এই যে বক্তব্যটি আপনারা শুনলেন এটি 5 মাস আগে দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। কিন্তু গত 1 মাস আগে, অর্থাৎ আপনারা জানেন যে 1 মাস বা তারও খানিকটা কম সময়
আওয়ামী লীগ নিষিদ্ধের পর থেকেই পরের দিন থেকে আমরা একটি বয়ান শুনলাম যে গণহত্যার সহযোগী হিসেবে জামাত এবং তার ছাত্র সংগঠন হিসেবে শিবিরকে নিষিদ্ধ করতে হবে। সরকারের একজন উপদেষ্টাও এই বিষয়ে স্ট্যাটাস দিলেন। পাশাপাশি আরো বিভিন্ন পক্ষ থেকে এই বিষয়ে কথা বলা হলো। বিশেষ করে জাতীয় নাগরিক পার্টি এনসিপির একজন নেত্রী সহ দু একজনও এই বিষয়ে কথা বললেন, বা আরো দু একটি গ্রুপের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ এই বিষয়ে কথা বলেছেন। তবে এই যে আওয়াজ, এটি খুব বেশি দূরে অগ্রসর হয়নি। সেনাবাহিনী এবং সরকারের মধ্যে যে দোলাচলতা বা সম্পর্কের ঘাটতি, সেই প্রসঙ্গটি চলে আসে। এর বাইরে আমরা দেখলাম যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনের বিষয়টিও সামনে চলে আসে। ফলে 1971 সালে গণহত্যার সঙ্গে জামাতের দায় কতটুকু, বা জামাতের দায় স্বীকার করে ক্ষমা চাওয়ার প্রসঙ্গ নিয়ে যারা যারা বয়ান তৈরির জন্য স্ট্যাটাস বা সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠিয়েছিলেন এই বিষয়টির, সেটি অনেকটাই ধামাচাপা পড়ে যায়, মানে চাপা পড়ে যায় বলা যায়। তো যাই হোক, যখন আওয়ামী লীগ নিষিদ্ধের পর তরুণদের কয়েকটি গ্রুপ থেকে এই ধরনের বয়ান আমরা উঠাতে দেখলাম, তখন শুভেন্দু অধিকারী আরেকটি প্রেস মিটে বললেন যে বাংলাদেশের অভ্যুত্থানের সংগঠক তরুণদের শুভোদয় হয়েছে, তাদের বোধোদয় হয়েছে, কারণ তারা বুঝেছে যে বাংলাদেশের মূল শত্রু হচ্ছে জামাত, এবং জামাতকে অবশ্যই 1971 সালের গণহত্যার জন্য ক্ষমা চাইতে হবে, বিচারের মুখোমুখি দাঁড়াতে হবে। শুভেন্দু অধিকারী গত এক সপ্তাহ আগে যে বক্তব্য দেন, তাতে গণ অভ্যুত্থানের সংগঠকদের এই কারণে ধন্যবাদও জানান। আর এখন যে বক্তব্যটি আপনাদেরকে শোনালাম, এটা আসলে 5 মাস আগের। মানে তিনি বলেছিলেন তখন যে গোলাম নিজামীর মতো তরুণদেরকে ফাঁসির কাস্টে ঝুলতে হবে। 5 মাস পরে তরুণদের একটি অংশ, মানে খুবই গুটিকতক ব্যক্তিবর্গ, যখন জামাতের বিরুদ্ধে তোপ দাগালো, তখনই আবার শুভেন্দু অধিকারী তাদের প্রশংসা করলো। যাই হোক প্রিয় দর্শক, এখানে হয়তো অন্য সমীকরণ থাকতে পারে। আমি আরেকটি সংবাদ আপনাদেরকে দেখাতে চাই, এটি দেখালে আরেকটু স্পষ্ট হতে পারে। আনন্দবাজার খুবই গুরুত্বপূর্ণ পত্রিকা ভারতের পশ্চিমবঙ্গের বাংলা ভাষাভাষীদের। সেই পত্রিকায় আজকে যে রিপোর্ট হয়েছে যে গণহত্যায় দোষী জামাতে নেতার ফাঁসির সাজা মকুব, মুক্তিযুদ্ধে ভূমিকার জন্য ক্ষমা চাইল দল। জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান, তিনি সবার কাছে ক্ষমা চেয়েছেন, কিন্তু কোন প্রসঙ্গে ক্ষমা চেয়েছেন সেটাও হয়তো ইতিমধ্যে অনেকে শুনেছেন। তবে আনন্দবাজার বলছে যে আসলে মুক্তিযুদ্ধে জামাতের ভূমিকার জন্য আমির ডাক্তার শফিকুর রহমান ক্ষমা চেয়েছে। এখানে আমি তাদের খবরের শেষাংশে যে প্রসঙ্গ তুলে ধরা হয়েছে সেটি পড়ে শোনাচ্ছি আপনাদেরকে। জামাতের প্রধান, মানে ব্রেকেটে আমির দেওয়া হয়েছে, শফিকুর রহমান মঙ্গলবার আজহারুলের মুক্তির প্রসঙ্গে বলেন, আমাদের কোনো আচরণে কোনো ভূমিকায় কষ্ট পেয়ে থাকলে আমাদেরকে ক্ষমা করে দেবেন। আমরা মানুষ, কেউ ভুলের ঊর্ধ্বে নই। দল হিসেবে আমরা দাবি করি না যে আমরা ভুলের ঊর্ধ্বে। এই মন্তব্যের মাধ্যমে তিনি সুকৌশলে মুক্তিযুদ্ধ পর্বে জামাত নেতাকর্মীদের একাংশের অপরাধের কথা স্বীকার করলেন বলেই অনেকে মনে করছেন। প্রসঙ্গত কিছুদিন আগে শফিকুর মুক্তিযুদ্ধে জামাতের পাক সহযোগীর ভূমিকার সাফাই দিতে গিয়ে বলেছিলেন, আমরা চেয়েছিলাম ভারতের আনুকূল্যে দেশ স্বাধীন না হোক, আমরা চেয়েছিলাম ভোটের অধিকার আনতে পাকিস্তানিদের বাধ্য করা হোক। জামাত প্রধানের বক্তব্য, এটি তাদের নীতিগত অবস্থান ছিল। এরপরেও যদি কাজ না হতো, তবে প্রয়োজনে গেরিলা যুদ্ধে অংশগ্রহণ করে দেশকে মুক্ত করার পক্ষপাতী ছিলেন তারা। এটি হচ্ছে আনন্দবাজারের রিপোর্ট। এই রিপোর্টের পরিপ্রেক্ষিতে জামাত নেতাদের কেউ কেউ একথা বলছেন যে এটিএম আজহারুল ইসলামের রায়কে ঘিরে বাংলাদেশের তরুণ সমাজের ক্ষুদ্র একটি অংশকে প্রভাবিত করে মাঠে নামিয়ে একটা স্যাবোটেজ তৈরি করতে চাচ্ছিল ভারত। জামাতের এই নেতারা বলছেন, যারা এই ধরনের মতামতের পক্ষের, তারা বলছেন যে কিন্তু সাম্প্রতিক নানা পরিস্থিতির কারণে ভারতীয় সেই বয়ান বাংলাদেশের গুটিকতক তরুণদের মুখ দিয়ে বলিয়ে এবং তাকে জনমত হিসেবে দাঁড় করাতে সমর্থন পায়নি দিল্লি। ফলে এটি মুখ থুবড়ে পড়ে বাংলাদেশে। জামাতকে স্বাধীনতার বিরুদ্ধে মুখোমুখি দাঁড় করাবার যে বয়ান শুরু হয়েছিল কদিন আগে, 15 থেকে 20 দিন আগে, সেই বয়ানও মুখ থুবড়ে পড়েছে বলে মন্তব্য করেছেন জামাতের কোনো কোনো পর্যায়ের নেতা এবং জামাত সমর্থিত ব্যক্তিবর্গ। প্রিয় দর্শক, এই ছিল আমার কাছে সর্বশেষ। আপনাদের মতামত জানতে চাই। আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই
এই ইউটিউবের কমেন্ট বক্সে গিয়ে লিখুন। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভেচ্ছা নিরন্তর। আল্লাহ হাফেজ। প্রদর্শক শ্রোতা, এই বিষয়ে আপনার মতামত থাকলে লিখতে পারেন কমেন্ট বক্সে আপনার মতামত। আমিরুল মোমিনিন মানিক ভাই যে তথ্য দিলেন তা কি আপনার অথেন্টিক মনে হলো? তাও লিখতে পারেন কমেন্ট বক্সে।